বাংলা কথা লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা কথা, আমাদের কণ্ঠে আপনার কথা। বাংলা কথা সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, মানুষের কথা বলে। তাই আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের লাইভের বিষয় সংবিধান বাতিলের চেষ্টা কি রাষ্ট্রদ্রোহিতা। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি তানিয়া আমির, ব্যারিস্টার এবং সংবিধান বিশেষজ্ঞ। তানিয়া আমির বাংলাদেশের বহু নারীর অনুপ্রেরণা এবং শক্তিশালী নারী হওয়ার তিনি একজন উদাহরণ। তানিয়া আপা, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আদাব। জি, আসসালামু আলাইকুম। আপা, কেমন আমাদের আছেন আজকের দীপান্বিতা? আলোচনার বিষয়। আমি ভালো আছি আপা, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, বলে যাই আমাদের আজকের আলোচনার বিষয়। আপনি শুনেছেন যে সংবিধান বাতিলের এই যে চেষ্টা, বিভিন্ন আওয়াজ হয়েছে, প্রোক্লেমেশনের কথা উঠেছে। তো এই বিষয় নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের সংবিধান বাতিলের কিংবা সম্পূর্ণটা বাদ কোনো এটা কি সম্ভব কিনা, এরকম কোনো নীতি আছে কিনা, আইন আছে কিনা, কিংবা ধারা আছে কিনা? ধন্যবাদ দীপান্বিতা। আমাদের সংবিধান হচ্ছে একটা ফ্লেক্সিবল কনস্টিটিউশন, এটাকে পরিবর্তন করা সম্ভব, কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করতে পারবে। এটা কেবলমাত্র যারা ইলেক্টেড, রাজনৈতিকভাবে যারা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, তাদের দ্বারা যখন একটা সংসদ গঠন হবে, সেই সংসদের 2/3 এই সংবিধানকে পরিবর্তন করতে পারবে। সংবিধানকে ফেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এই সংবিধান মাধ্যমে এবং আমাদের যে প্রথম সংবিধান, স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা হচ্ছে বর্তমান সংবিধানের জেনেসিস, এটা দিয়ে কিন্তু আমাদের জন্ম হয়েছে। অর্থাৎ আমাদের জন্ম সনদ ফেলে দিলে তো আমাদের কিছুই থাকে না। সরকার থাকবে না, প্রশাসন থাকবে না, আর্মি থাকবে না, বিচার বিভাগও থাকবে না। এবং বিচার বিভাগ এবং স্পেশালি হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, এটা তৈরি হয়েছে কিন্তু এই সংবিধানের মাধ্যমে, এবং রিট জুরিসডিকশন যে ক্ষমতাটা হাইকোর্টকে এক্সক্লুসিভ দেওয়া আছে, সেটা হয়েছে এই সংবিধানের মাধ্যমে। অর্থাৎ আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি থাকবে না, আমাদের রাষ্ট্রের যে আয়তন, আমাদের যে সীমানা, সেগুলো তো থাকবে না। সো এটা অবাস্তব, অবান্তর কথাবার্তা। যারা বলছেন তারা আদৌ কতটুক পড়াশোনা করেছেন আমার ডাউট আছে, এটা কতটুক তারা এটা নিয়ে শিক্ষিত। এবং সংবিধান আপনার যে কমিটি করা হয়েছে, সেখানে আমি আশ্চর্যের সাথে দেখতে পাচ্ছি যে সেই কমিটিতে সংবিধান বিশেষজ্ঞ একজনও নেই। এবং বর্তমান সরকারের এই আপনার সংবিধান পরিবর্তন করা, ফেলে দেওয়ার তো প্রশ্নই আসে না। এই রেকমেন্ডেশন তারা যে কমিটির থেকে চেয়েছে, এটা এখতিয়ার বহির্ভূত, কারণ এই সরকারের কোনো এখতিয়ার নাই এই সংবিধান পরিবর্তন করা। তাহলে এই ট্যাক্স পেয়ারের টাকা এবং সময় কালক্ষেপণ করে নির্বাচন না দিয়ে এরকম সংবিধান পরিবর্তন করার এরকম একটা, আমি পায়তারাই বলবো, পায়তারা করে কালক্ষেপণ কেন করা হচ্ছে? কারণ এই সরকার তো সেই এখতিয়ার নেই। এটা যেটা প্রথমেই বলেছি, এটা কেবলমাত্র পরিবর্তন করতে পারে একটা রাজনৈতিকভাবে ইলেক্টেড আপনার পার্লামেন্ট। এবং আরেকটি এখানে কথা, ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে কি করবে না, যে রেকমেন্ডেশনগুলো যাচ্ছে, বা এই সরকার তাদের হাত পা যদি বেঁধে রাখতে চায় যে তাদেরকে এটা করতে হবে, এই সরকার সে এখতিয়ার নাই। কারণ ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে কি করবে না, এটা কেবলমাত্র তাদের নিজস্ব বিষয়। ভবিষ্যৎ পার্লামেন্ট হচ্ছে একটা আপনার ইন্ডিপেন্ডেন্স তাদের আছে, পার্লামেন্টের সেই স্বাধীনতা আছে, এবং সেই ফিউচার পার্লামেন্ট, ভবিষ্যৎ পার্লামেন্টের কি করা উচিত কি করা উচিত না, কেউ উপযাচক হয়ে এখন থেকে সেটা তাদেরকে, তার যার এখনো জন্মই হয়নি, তাকে তো এই সমস্ত বাধ্যবাধকতায় ফেলার কোনো স্কোপ নাই। সো ইটস অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এবং একটা জাস্ট লাস্ট কথা, এই কমিটি যে আপনার কোরাম নন জুডিস, অর্থাৎ তাদের যে কোনো এখতিয়ার নাই, এর মর্মে যদি একটা রিট হয় বাংলাদেশের হাইকোর্ট বিভাগের 102 অনুচ্ছেদের আন্ডারে, এটা একটা খুব ভালো
রিট পিটিশন হবে, জনস্বার্থে মামলা হতে পারে যে এই কমিটি ইজ উইদাউট জুরিসডিকশন, এবং কমিটি যিনি চেয়ারম্যান তিনি আমি শুনেছি বাংলাদেশি নাগরিক ওরা। সো এবং ওনার বোধহয় মেম্বারশিপ আছে বিভিন্ন আপনার সংস্থার সাথে, মার্কিন বিভিন্ন সংস্থার সাথে। সো একজন যিনি ওই ধরনের সংস্থার নাম আমি এখন বললাম না, ওই ধরনের সংস্থার যারা মেম্বার তারা বাংলাদেশের সংবিধান মার্কিন একটা সংস্থার মেম্বার হয়ে বাংলাদেশের সংবিধানে কি থাকবে কি থাকবে না এটা তো তারা বলতে পারে না। এবং এখানে আমি আই মাস্ট অ্যাপ্রিসিয়েট বিএনপি নেতৃত্ব থেকেও একই কথা এসেছে। বিএনপি নেতৃত্ব খুবই পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এটা তাদের বিষয় না, এই সরকারের এখানে কোনো এটা করার কোনো এখতিয়ার নাই। এবং বিএনপির ভালো কাজ, অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ অনেকগুলোই করেছেন, তবে দিস ইন পার্টিকুলার আই থিঙ্ক আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দিস। এবং আমার মতো আপনার যারা সংবিধান নিয়ে নাড়াচাড়া করেন, আমার মনে হয় সুপ্রিম কোর্টেও আমি বিভিন্ন আইনজীবী মহলের সিনিয়র আইনজীবীদের যে বক্তব্যগুলো শুনেছি অ্যাক্রস পার্টি লাইন, সুপ্রিম কোর্টের বর্তমান যিনি প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশনের, তার থেকে শুরু করে সিনিয়র আইনজীবী যারা আছে, দল মত নির্বিশেষে আমাদের সকলের এখানে ঐক্য আছে। তাদের সঙ্গে কিন্তু আমাদের কিন্তু কথোপকথনও হচ্ছে না, কোনো ষড়যন্ত্রের অবকাশ নেই, কিন্তু আইনজীবী হিসেবে আমরা সকলে এই জায়গায় আমাদের একটা ঐক্য আছে, যেটা একটা বিশাল শক্তি। বিএনপির সাথে সাথে বিএনপি যদি আজকে 35-40% ভোট থাকে, পাশাপাশি যদি আমরা আওয়ামী লীগের কথা চিন্তা করি তারও কিন্তু 35-40% ভোট আছে। হ্যাঁ, তাদের বর্তমান নেতৃত্বর যে অবস্থায় থাক না কেন, তাহলে আওয়ামী লীগও এটার বিরোধিতা করছে। তাহলে 80% দেশের জনগণ এটার সাথে নেই। এই দুই দলকে যদি আমরা যোগ দেই, তাহলে এখানে কার স্বার্থে এরকম একটা অ্যাবসার্ড কাজে বর্তমান সরকার এখানে লিপ্ত আছেন? তাদের মূল যেটা প্রায়োরিটি হওয়া প্রয়োজন সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। সেটা আমরা প্রতীয়মান দৃশ্যমান, সেটা তারা কিন্তু হিমশিম খাচ্ছে, সে জায়গাটায় তারা ওভাবে করতে পারছে না। প্রতিদিনই আমরা দেখছি খুন, চাঁদাবাজি, ডাকাতি, যে জিনিসগুলা হচ্ছে প্রতিদিনই একটা একটা করে অন্যায় আবদার করে বিভিন্ন আপনার বেকার যুবকরা, এবং লাস্ট যেটা আমরা শুনলাম এই বেকার যুবকরা আপনার এখানে আমাদের 21শে ফেব্রুয়ারি যেই স্থপতি শহীদ মিনার, যেটাকে আমরা অনেক শ্রদ্ধা করি, সেখানে গিয়ে তারা এই সরকারকে থ্রেট দিয়েছে। সবাইকে থ্রেট দিতে দিতে একটা বুলিং ট্যাকটিক্স করে করে, অন্যায় আবদার করে করে এমন হয়ে গেছে তারা বর্তমান সরকারকেও থ্রেট দিয়েছে যে 15 তারিখের ভেতরে এটা না করলে সরকারের খবর আছে। সো তাহলে কি তারা এই সরকারকে টেনে হেঁচড়ে নামাতে চাচ্ছে? এবং সংবিধান বা স্বাধীনতার ঘোষণাপত্র যদি না থাকে তাহলে তো এই সরকারেরও অস্তিত্ব থাকে না। তো আমার কাছে কেন এটা খুবই পরিষ্কার যে তারা বর্তমান সরকারকেও টেনে হেঁচড়ে নামাতে চাচ্ছে। এবং এই যে তারা শহীদ মিনারে গিয়ে যেই বক্তব্য তারা দিয়েছে, এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর অপরাধ বটে। 123-এর 123 এর এটা একটা সিরিয়াস একটা অপরাধ। অর্থাৎ আমার স্বাধীনতাকে এবং স্বাধীনতার ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করা, অর্থাৎ এই রাষ্ট্রের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে একটা গুরুতর অপরাধ। আমি এখানে সরকারের পক্ষ থেকে বৈষম্য দেখছি। এখানে চিন্ময় দাস, ওনাকে আমরা দেখলাম একটা রাষ্ট্রদ্রোহীর মামলায় এবং বেল দিচ্ছে না, রাইট? একবার দুবার, এটা আমাদের রাষ্ট্রের ভাবমূর্তি খুবই এটা এবং জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সকে এটা প্রশ্ন টেনে এনেছে দেশে বিদেশে সব জায়গায়। এবং আমরা যারা দেশের আইনজীবী আমাদের ভিতরেও এটা একটা সিরিয়াস প্রশ্ন জেগেছে। একইভাবে যেখানে রাষ্ট্রদ্রোহীর মামলা প্রকাশ্যে শহীদ মিনারে গিয়ে যেই বেকার যুবকরা এই আপনার ডাক দিচ্ছে, তাদের এগেনস্টে কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো মামলা বা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। এটাকে আমি একটা সিরিয়াস বৈষম্য বলে মনে করি। পিক এন্ড চুজ হচ্ছে, সেটা আমার রাষ্ট্রের জন্য খুবই গুরুতর
এবং চিন্ময় দাসের যে 124A যেই ধারায় তার এগেনস্টে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে তার কোনো উপাদানই নাই। অর্থাৎ আপনার ফ্ল্যাগ নিয়ে যদি কেউ কিছু করে তাহলে একটা আমাদের পতাকার জন্য একটা বিশেষ আইন আছে, সেটার আন্ডারে কোনো কেস হতে পারে, এবং এখানে রাষ্ট্রদ্রোহী কোনো উপাদান আইনজীবী হিসেবে আমি দেখছি না। এবং কেউ কোনো ব্যক্তি যে মামলা করেছিল তাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং বিএনপি নাকি তাকে তার দল থেকে যিনি কমপ্লেনেন্ট মামলা রুজু করেছেন তাকে নাকি বহিষ্কার করেছে। সো এরকম প্রেক্ষাপটে বেল না পাওয়া এবং সরকারের অ্যারেস্ট করা, যা তা মামলা তো মিথ্যা মামলা যে কোনো কেউ করতে পারে, তার অর্থ না যে সরকারকে তাকে অ্যারেস্ট করতে হবে। কারণ আপনার এটা তদন্ত করতে হলে কিন্তু কাউকে অ্যারেস্ট করার এবং এতদিন ধরে তাকে কারাগারে রাখার কোনো প্রয়োজন হয় না, বিকজ দ্য অ্যালিজ ইনসিডেন্ট, যে ঘটনা, আপনার অকারেন্স এবং ডেট অফ অকারেন্স কি হয়েছে না হয়েছে এটা প্রতীয়মান দৃশ্যমান দিবালোকে হয়েছে। এবার এটার ফুটেজগুলো আছে, এটার রিলগুলো আছে, এগুলো কিন্তু সব আছে। হ্যাঁ, তো এটার জন্য তদন্ত করার জন্য কিন্তু অ্যারেস্টের প্রয়োজন হয় না। কিন্তু শহীদ মিনারে যে ঘটনাটা হয়েছে সেটা অলরেডি উপাদানগুলা অপরাধ অলরেডি গঠন হয়ে গেছে। এদেরকে যে অ্যারেস্ট করছে না এটাকে আমি সিরিয়াসলি এটাকে একটা বৈষম্য, এবং এটাকে আমার মনে হচ্ছে আশকারা লাই দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং মাথায় উঠিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে এখানে আমার মনে হয় আর্মির যথেষ্ট ক্ষমতা আছে, আমাদের দেশপ্রেমিক সেনাদের, তাদেরকে সিআরপিসি 65-এর এ ধরনের অপরাধ দমন করার জন্য তাদের অ্যারেস্ট করার ক্ষমতা আছে। সিআরপিসির 107 ধারায় তাদেরকে থানায় এনে তারা একটা মুচলেকা বন্ড তারা নিতে পারে যে এই ধরনের রাষ্ট্রদ্রোহী কারবার বা এই ধরনের মুখ দিয়ে এরকম কথা উচ্চারণ করা এটা মহা অপরাধ, মহা পাপবতে আমি বলবো, এটা তোমরা আর করবে না। এবং তারপরেও যদি তারা কথা না শুনে তাহলে 127, 128, 129, 130 এবং 131-এ সিআরপিসি ধারার আর্মির যথেষ্ট ক্ষমতা আছে এদেরকে অ্যারেস্ট করা এবং ডিসপার্স করা, এবং সবাইকে আপনার থ্রেট দিতে দিতে, বুলি করতে করতে তাদের আশকারা হয়ে গেছে, মাথায় তারা উঠে গেছে। এখন সরকারকেও তারা দ্বিধা করছে না, একটা থ্রেট দিয়েছে যে তোমাদের সরকারের খবর আছে, অর্থাৎ সরকারকে আমরা টেনে হেঁচড়ে নামাবো, অর এলস করতেই হবে। এটা কি কথা? সরকার যে কোনো কিছু কি মনে হয় যে আসলে ওনারাও আসলে কিছু করবার নেই, অথবা ওনারা কি আসলে প্রচ্ছন্ন ভাবেও ডিরেক্টলি ইনডিরেক্টলি এদের দ্বারা পরিচালিত, নাকি এদেরকে আসলে তারাই একভাবে কোনোভাবে পরিচালিত করছে বা আশকারা প্রশ্রয় দিচ্ছে? এটাকে আপনি কিভাবে দেখছেন? তারা কেন কিছু বলতে পারছে না? তাদের সমস্যা কোথায়, বাধা, কিংবা why they are so much unwilling to act? আপনার আমি যেটা দেখবো they're unwilling অথবা unable। আনউইলিং এবং আনএবল টু টেক অ্যাকশন যখন রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে, এবং যে রাষ্ট্র যেটা পরিচালনা করছে দে আর ইদার আনউইলিং অথবা আনএবল। এটা তারা আনএবল বা আনউইলিং কিনা কোনটা এখানে প্রযোজ্য হবে অপ্রাসঙ্গিক। যে কোনো একটা হলেই যথেষ্ট, যে কোনো একটাই কিন্তু গ্রহণযোগ্য না, কারণ আমরা হচ্ছি এদেশের মালিক, আমরা হচ্ছি মালিক পক্ষ। আমাদের যারা সেবা দিচ্ছে তাদের কাজ হচ্ছে আমাদের যারা মালিক পক্ষ তাদের স্বার্থ দেখার। So the government is unwilling and or unable to do so, right? To that extent they are liable, এবং এটা সিরিয়াস কর্তব্যের অবহেলা। আমাদের আমি আপনার সামনে এই বিষয় নিয়ে কথা বলতেও যথেষ্ট নার্ভাস লাগে আমার। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 7-2 বলা আছে, কোন আইন, শাসন বা প্রেক্ষাপট সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে তা বাতিল বলে গণ্য হবে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কি সাংঘর্ষিক? আপনি যেহেতু সংবিধান বিশেষজ্ঞ, তাই আমি জনগণের পক্ষ থেকে আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি। দীপান্বিতা, আপনার নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। ইউ আর ডুইং এক্সট্রিমলি ওয়েল অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। আরো চমৎকারভাবে বলবেন। বর্তমান সরকারের আইনি বা সাংবিধানিক কি অবস্থান, তারা দাবি করে যে প্রধানমন্ত্রী বিগত আমাদের এইচপিএম একটা পদত্যাগ পত্র দিয়ে চলে যাওয়ার পরে
উনি পালিয়ে গেছেন যেটা তারা বলে, এটা স্লাইটলি আমার কাছে এটা পরিষ্কার না, বিকজ শি ওয়াজ এসকোর্টেড বাই দি আর্মি। হ্যাঁ, আর্মি প্লেন, উড়োজাহাজে ওনাকে এসকোর্ট করে ভারতে নিয়ে যাওয়া হয়। কেউ যদি পালিয়ে যায় রাষ্ট্র থেকে, তাহলে রাষ্ট্রের যেই আপনার সেনাবাহিনী বা পুলিশ আছে তাদের এসকোর্টে যদি যান, এটা পালিয়ে যাওয়া কতটুকু বলা সম্ভব? হ্যাঁ, সো আই হ্যাভ আ বিগ কোয়েশ্চেন দেয়ার। এবং সেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে বিধায় প্রেসিডেন্টের উদ্যোগে একটা সুপ্রিম কোর্টে তৎকালীন যারা বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস, বিগত চিফ জাস্টিসের নেতৃত্বে, তারা 106 অনুচ্ছেদে একটা ওপিনিয়ন চেয়েছেন। আমি এই ওপিনিয়নের কপি দেখতে চেয়েছি বারংবার সুপ্রিম কোর্টে। আমি চেষ্টা করেছি আমার অফিসের মাধ্যমে, আমাদের বিভিন্ন আইনজীবীদের মাধ্যমে এবং বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে। কেউ এই ওপিনিয়নের কপি পাইনি, আমরা কেউ দেখিনি। আমাদেরকে এটা বলা হচ্ছে, বাট এটা তো একটা রাষ্ট্রীয় দলিল, এটা দেখার এবং বিশ্লেষণ করার এই দেশের যারা আমরা মালিক পক্ষ, আমাদের প্রত্যেকের অধিকার আছে। এটা তো কোনো সিক্রেট বিষয় না। এটা তো আপনার ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে অ্যাপ্লিকেশন করে দেখার বিষয় না। এটা তো এই সরকারের প্রথমেই এটা প্রতীয়মান দৃশ্যমান করা উচিত ছিল যে আমরা ক্ষমতায় এসেছি বিকজ দেয়ার ইজ আ ভ্যাকিউম, এবং ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ একটা ভ্যাকিউম থাকলে সেখানে তারা কি যুক্তি দিয়েছেন, whether is doctrine of necessity or not, সেগুলো আমরা কিচ্ছু জানি না। We haven't seen it. এবং এটা ছিল এই সরকারের প্রথম দায়িত্ব, সো দ্যাট ওনারা যে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টের থেকে এই সংবিধানের উপরে হাত রেখে তারা যে শপথ নিলেন, সো আমাদের ধরে নিতে হবে যে তাদের বৈধতা এসছে এই সংবিধান থেকে। কিন্তু এখানে একটা বিশাল গ্যাপ। এই ওপিনিয়নটা জোরালোভাবে আমরা কিন্তু কোনো পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দল থেকে কিন্তু এটা দেখতে চাওয়া জোরালোভাবে সেভাবে হয়নি, সামনে আসে নাই। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে আমার নিবেদন, এই দেশের আমরা সকলে মালিক পক্ষ, আমাদের এটা দেখা প্রয়োজন। উই হ্যাভ টু সি ইট। ওকে, সো এই আপনার এই প্রেমিসটা কি ছিল? আমাদের রাষ্ট্রপতি কি আদৌ এরকম কোনো আপনার ওপিনিয়ন চেয়েছিল কিনা? উই ডোন্ট নো দ্যাট। এটা কি আইন মন্ত্রণালয় করতে গিয়েছিল? ল মিনিস্ট্রি কি চেয়েছিল? ল মিনিস্ট্রি চাওয়া আর রাষ্ট্রপতি চাওয়া তো এক জিনিস না। এটা কার থেকে গিয়েছিল? এবং সেখানে কি তারা বলেছিলেন যে ওনার একটা পদত্যাগ পত্র আছে বিধায় প্রেসিডেন্টের কাছে the seat has fallen vacant? সো এই কোনো জিনিসই কিন্তু আমরা জানি না। যেটা আমরা জানি না সেটার আমাদের তো একটা ইন্টেলিজেন্ট ভাবে আমাদের সেটার উপরে কমেন্ট করা ইজ ডিফিকাল্ট, বাট দ্য ফ্যাক্ট দিস, এই তথ্য আমাদের থেকে গোপন করা হচ্ছে সরকার কর্তৃক, আই ফাইন্ড দ্যাট ভেরি ভেরি প্রবলেম্যাটিক। এই তথ্য কেন গোপন করা হবে? এটা ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে চাওয়ার বিষয় না। এটা সরকারের কর্তৃক এটাকে প্রতীয়মান দৃশ্যমান, যে দিস ইজ দ্য ওপিনিয়ন, এটা প্রতীয়মান দৃশ্যমান হবে যে এর ভিত্তিতে আমরা এসেছি। এবং আমি এটা খোঁজ করা সত্ত্বেও এটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। সো এটা আমার মনে হয় আপনারা দাবি তুলেন, বিকজ উই নিড টু নো। এবং অলরেডি আমাদের তত্ত্বাবধায়কের সরকারের বিষয়টা হাইকোর্টে এটা কিন্তু অলরেডি রিজারেকশন হয়েছে। অ্যাপিলেট ডিভিশনে একটা রায়ের রিভিউ বাকি আছে, এবং সেটা আমার মনে হয় তাড়াতাড়ি শুনানি হয়ে যাবে। সো এখানে যখন তত্ত্বাবধায়ের একটা সরকারের একটা বিষয় চলে আসে যেটা সংবিধান স্বীকৃত, তখন ইন্টারিম গভর্নমেন্ট এবং কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশন কনস্টিটিউশন আছে, দুটো কোএক্সিস্ট করতে পারে না। এবং অ্যাটর্নি জেনারেল বলার চেষ্টা করেছিলেন এই মামলাটা হওয়ার পরে যে এটাই নাকি তত্ত্বাবধায়ক সরকার। Again, with due respect to the Attorney General, he is absolutely, utterly, totally incorrect. এটা মোটেও তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো ক্যারেক্টারিস্টিক্সই এই সরকারের নেই। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদি হচ্ছে 3 মাস, 3.5 মাস, সেটাই বলেন না কেন। তত্ত্বাবধায়ক সরকার কোনো আপনার
পলিসি ম্যাটারে যাবে না। অ্যাজ পার দ্য কনস্টিটিউশন তত্ত্বাবধায়ক সরকার যেভাবে আছে, ইট ইজ টু বি হেডেড বাই দ্য ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, সেটা আমরা দেখছি না। এবং তত্ত্বাবধায়ক বর্তমান চিফ জাস্টিসের টেনিওর বোধহয় আছেই আপনার এই বছরের শেষ পর্যন্ত। যদি আমাদের আপনার দেয়ার টু পসিবিলিটিস, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যদি আপনার ডিসেম্বরের 2026 এর আগেই হয়ে যায়, তাহলে বিগত চিফ জাস্টিস এটার নেতৃত্ব দেবেন, চিফ অ্যাডভাইজার হবেন। আর যদি ডিসেম্বর 2026 এর পরে তত্ত্বাবধায়ক সরকার আসে, তাহলে সেটার নেতৃত্ব দেবেন হচ্ছে বর্তমান চিফ জাস্টিসের রিটায়ারমেন্টের পরে। সো এখানে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, সো সেখানে আমি কোনো সমস্যা দেখি না। এবং তত্ত্বাবধায়ক সরকারের কোনো পলিসি বিষয়ে তারা ঢুকবেন না। তারা হচ্ছে ইলেকশন কমিশন নিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে উইদিন 3 months একটা ইলেকশন দিতে হবে, এবং সেটাই বাংলাদেশের প্রয়োজন। অ্যাজ সুন এজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকারকে আমরা দেখতে চাই। এবং এই ধরনের যে রিফর্মের কাজ, সেটা নির্বাচিত সরকার করবেন। কিন্তু রিফর্মের নামে কালক্ষেপণ করে কোনো স্পেসিফিক এক্সাক্ট ডেট নাই যে বর্তমান ইন্টারিম সরকার কতদিন থাকবে এবং তারপর তারা নির্বাচন দেবে। আমার মনে হয় বৃহত্তর রাজনৈতিক দলগুলা সেটার সাথে মোটেও একমত না, অ্যান্ড রাইটলি সো। এই যে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় কাজ এখন হওয়া উচিত আসলে নির্বাচন কিংবা সেই অনুযায়ী কাজ করবার জন্য। তো ওনারা, আমি তো তাহলে আপনার কথা থেকে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলোই সংঘর্ষ, যা কিছু ভাবে তাদের চলবার কথা, করবার কথা, সেরকম কোনো কিছুই তারা আসলে করছেন না। আমরা আপনার এর আগে আমি একটি লাইভে দেখেছিলাম, আপনি বলেছেন জনমত তৈরি করবার জন্য এসব হয়ে কথা বলি। আপনি এটাও বলেছিলেন যে একটি দেশের মেইন 3টি অর্গান থাকে, সংসদ, এক্সিকিউটিভ সিস্টেম, এবং আরেকটি বলেছিলেন প্রশাসন, আদালত এবং সংসদ। এই তিনটার কোনো অঙ্গই তো আসলে আমরা ঠিকভাবে চলতে দেখছি না। তাহলে ওনারা আসলে, আপনি যদি আইনের দৃষ্টিতে সাধারণ মানুষের জন্য এই বিষয়টি একটু আমাদেরকে খুলে বলতেন। হ্যাঁ, সংবিধান আপনার এই দেশের মালিক পক্ষ হিসাবে, এবং আমরা যেটা বলবো যে রাষ্ট্র সকল ক্ষমতার মালিক যেহেতু জনগণ, এই জনগণের অভিব্যক্তি স্বরূপ হচ্ছে আপনার সংবিধান। সো এই রাষ্ট্রের সকল ক্ষমতা, সার্বভৌমত্ব এবং এই সভরেন যে পাওয়ার, সেই পাওয়ারটা রাষ্ট্রের কাঠামোতে এটা কিভাবে এটা পরিচালনা হবে, এই ক্ষমতা আপনার কিভাবে এটা কার্যকর হবে, অর্থাৎ জনগণ অভিপ্রায়ের পরম অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের মাধ্যমে বলে দিয়েছে যে সভরেন পাওয়ার অফ দ্য রিপাবলিক কিভাবে এটা প্রয়োগ হবে। এবং জনগণ এই সংবিধানের মাধ্যমে 3টি অর্গান এস্টাবলিশ করেছে, যেটা আপনি বললেন, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ অর্গান। কে কোন কাজ করবে এবং তাদের ভিতরে চেক এন্ড ব্যালেন্স কিভাবে হবে। অর্থাৎ সংবিধানের ভিতরে একটা বিউটি, একটা ব্যালেন্স আছে, হ্যাঁ, এবং একটা গ্রেস আছে। সো এগুলো ভেরি ডেলিকেট, এই বিউটি, ব্যালেন্স এন্ড গ্রেস, যেভাবে সংবিধানটা পরিচালনা হয়। এবং সেটা করতে গেলে আমার 3টা অর্গানকে অ্যাক্টিভ লাগবে। রাষ্ট্রের একটা অর্গান অর্থাৎ পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয়েছে, হাউস অফ দ্য নেশন। অর্থাৎ একটি অর্গান অচল, এই অচল একটা অর্গান নিয়ে এই রাষ্ট্র কতদিন এগোতে পারবে? সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব এই অর্গানকে চালু করতে হবে। ওকে, দ্বিতীয় যে অর্গানটা, সেই অর্গানটা আমাদের বিচার বিভাগ। বিচার বিভাগে আমরা দেখছি এই যে সোকল্ড বেকার যুবকরা গিয়ে, তারা বিচার বিভাগেও গিয়েও লাফালাফি করে, আপনার অপমান করে জাজদেরকে এবং আইনজীবীদের গায়ে হাত তুলেছে। এবং সেটা প্রকাশ্যে একটা অপরাধ হয়েছে। রাষ্ট্রের যে একটা অর্গান, এটাও আমি মনে করি এটাও রাষ্ট্রদ্রোহী স্বরূপ। সেখানে তারা যে অপমানটা করেছে, রাষ্ট্রের একটা অর্গানকে আঘাত দিয়েছে। এবং বর্তমান বিচারপতি কিন্তু, এগেন আই কনগ্রাচুলেট হিম, বর্তমান বিচারপতি কিন্তু, and I appreciate এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা এতদিন ছিল না, যদি
কোনো বিচারকের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তাকে আমরা কিভাবে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া যাবে, সেরকম কোনো প্রক্রিয়াটা প্রতীয়মান, দৃশ্যমান বা কোনো অ্যাক্টিভ প্রক্রিয়া ছিল না। বর্তমান বিচারপতি, প্রধান বিচারপতি সেটাকে আবার আপনার পুনরুদ্ধার করেছেন। টু দ্যাট এক্সটেন্ট আই অ্যাপ্রিশিয়েট হিম। সেটা প্রধান বিচারপতির হাতেই ছেড়ে দেওয়া উচিত। এই বেকার যুবক যারা নিজেদেরকে সমন্বয়ক বলছে, এরা আসলে কারা, তাদের সত্যি পরিচয়টা কি? আমরা তো শুনেছি সমন্বয়কের 56 না 58 108 জন, 158 জনের মধ্যে 108 জনই ছিলেন শিবিরের, 108 জনই এই পরিচয় সমন্বয়ক তারা শিবিরের। গোপন করেছে। এই পরিচয় যখন আমরা আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, এই পরিচয়টা তারা গোপন করেছেন। এবং এটা আমি আগেও বলেছি, তারা কোনো চাকরি করছেন না, তাদের কোনো সোর্স অফ ইনকাম আমাদের জানা নাই, তারা কোনো উদ্যোক্তা না। তাহলে তাদের সোর্স অফ ইনকাম কোথায়? তারা যে বিশাল অফিস নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করছেন, এটাকে ফাইন্যান্স কারা করছে? এটা পেছনে কারা আছে? এবং তারা যে মারধর করছেন কথায় কথায়, শাসাচ্ছে, বুলি করছে এবং সবাইকে আলটিমেটাম আর থ্রেট আর আলটিমেটাম দিয়ে কি রাষ্ট্র চলে? সরকারকে টেনে হেঁচড়ে নামানো এক জিনিস, এবং আমি তো প্রথমেই বললাম যে বর্তমান সরকারকেও তারা কিন্তু টেনে হেঁচড়ে নামাবার পায়তারা করছে এই সংবিধানকে চ্যালেঞ্জ করে। কিন্তু সরকার পরিচালনা করা, একটা কোনো কিছু গড়া, একটা কোনো কিছু তৈরি করা, সেটা অন্য ধরনের শক্তির প্রয়োজন হয়। সেখানে গঠনশীল, সৃষ্টিশীল একটা ক্রিয়েটিভ শক্তির প্রয়োজন। আর ডিস্ট্রাকটিভ শক্তি, ডিস্ট্রাকশন করার, কোনো কিছু ভাঙা, সেটার জন্য তো এটা করা খুব সহজ। কিন্তু একটা সরকারকে নামাতে বেশি সময় লাগে না, কিন্তু আপনার রাষ্ট্র পরিচালনা করতে, সরকার হিসেবে একটা রাষ্ট্র চালাতে এখানে অনেক প্রজ্ঞার প্রয়োজন হয়। নলেজ তো লাগেই, আপনার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি লাগে, আর সর্বোপরি লাগে তার উপরে প্রজ্ঞা। সেটা আমি কোনো লক্ষণ দেখছি না। এই জুলাইয়ের অভ্যুত্থান বলছেন তারা, বৈষম্য বিরোধী আন্দোলন বলছেন তারা, অনেক মানুষ, হাজার হাজার মানুষ বাংলাদেশের, আমরা জানি যে একটি বিপ্লবে কিংবা গণ অভ্যুত্থানে মধ্যবিত্ত মানুষ যতক্ষণ না পর্যন্ত যোগ দেয় সেটি সফল হয় না। কিন্তু সফলভাবে আমরা দেখেছি আমাদের মধ্যবিত্ত মানুষ, ঢাকা শহরের মানুষ তাদের সঙ্গে আশায়, এবং তারা জানতেন যে এটা কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। ঠিক আছে, তারা যা চাইলো তারা তা পেলো, সেটাও ঠিক আছে। 5ই অগস্ট দুপুরের পরে আমরা একটি ভিন্ন চিত্র দেখি। ভ্যান্ডালাইজিং এন্ড সমস্ত কিছু, বিভিন্ন জায়গায় সবকিছু পুড়ছে। একটু ফিরেছে বা ক্লিক করেছে যে এটা আসলে কোটা আন্দোলন ছিল কিনা। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়ার সাথে এই আন্দোলনের সম্পর্ক কোথায় আপা? এটা কোটা আন্দোলন ছিল, এটা তারা দাবি করে। ঠিক ওই দিনই বঙ্গবন্ধুর বাড়ি কেন পুড়িয়ে দেওয়া হলো, আর এই নিয়ে এখন তার একটি কথাও বলেননি, কোনো উদ্যোগ নেননি, আইনি কোনো উদ্যোগ নেননি, অফিসিয়ালি তারা কোনো দুঃখ প্রকাশ করেননি। এই বিষয়টিকে আপনি আইনের চোখে কিভাবে দেখছেন? এখানে একটা ইন্ডেমনিটি, বর্তমান গভর্নমেন্টের একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। ইন্ডেমনিটি তারা বলেছে তারা এগুলো দেখবে না। এবং 32 নম্বর এটা একটা সিম্বল শুধু না, এটা একটা মিউজিয়াম ছিল। আমার মুক্তিযুদ্ধের এখানে অনেক দলিলপত্র ছিল। সো এই যে একটা মিউজিয়ামকে, এই দলিলপত্রগুলো ভেরি রেয়ার, এগুলো তো পাওয়া যায় না। দ্বিতীয় আরেকটা হয়তো নেই, সেটা যে তারা ধূলিসাৎ করে দিল। একজন, আপনি কি বলবো, একজন মূর্খ মানুষের যখন এই ধরনের বই, পুস্তক, দলিলপত্র তারা যখন পুড়িয়ে ফেলে দেয়, তাদের কাছে মনে হতে পারে এটা একটা কাগজ। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটার সিগনিফিকেন্সটা কি। আগামী 1000 বছরের এটার একটা আপনার একটা সিগনিফিকেন্স আছে। যতদিন বাংলাদেশ থাকবে এটার একটা সিগনিফিকেন্স আছে। এবং আপনার যার সেই সেন্সিটিভিটি নাই, তাকে আপনি কিভাবে বুঝাবেন এটার মূল্যটা কি? এগুলো অমূল্য ধন, আমার রাষ্ট্রের অমূল্য ধন এগুলা। এটা হীরা মুক্তা, আপনার সাফায়ার, এমারাল্ড না।
রাইট? এটা শোনা না। বাট যারা হচ্ছে ভেরি গ্রস, তারা সেগুলাই বুঝে, তারা সেগুলোকে ধন মনে করে, যেগুলো চকচকা করে। বাট এইটা হচ্ছে আমার অমূল্য ধন। এটা যে ধন, তারা এটা সংজ্ঞায়িত করতে পারবে না, বিকজ দে ল্যাক দ্যাট সেন্সিটিভিটি। সে প্রজ্ঞা তাদের নাই, ইটস মিসিং। মনে হচ্ছে তাদের আপনার ফ্রম দেয়ার সোল অ্যান্ড ফ্রম দেয়ার হার্ট এটাকে কেউ অপারেশন করে, সার্জিক্যাল আপনার ক্লিনিক্যাল সার্জিক্যাল অপারেশন করে এটাকে বোধহয় তারা ফেলে দিয়েছে। সো আমি যেটা বলবো যে যেই আপনার রূপ চিত্র তাদের আমি দেখেছি পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাঙালি যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এটার সাথে আমাদের বাঙালি কিন্তু আমাদের দেশে বিদেশে এবং ব্রিটিশ ভারতেও বলা হতো বাঙালিরা যেটা আজকে চিন্তা করে, রেস্ট অফ ইন্ডিয়া সেটা আগামীতে চিন্তা করে। আমরা কিন্তু অগ্রগামী চিন্তা, দর্শনের, প্রজ্ঞার বিষয়ে আমরা অগ্রগামী ছিলাম। সেটার সঙ্গে এদের যে কর্মকাণ্ড দেখছি, মনে হচ্ছে বাঞ্চ অফ বাফুনস এন্ড মাঙ্কিজ জাস্ট জাম্পিং আপ এন্ড ডাউন অ্যান্ড থ্রেড দিচ্ছে, উগ্র জঙ্গি টাইপের তাদের কর্মকাণ্ড। এগুলোর সঙ্গে গভীর চিন্তাশীল দর্শন, আমাদের আমাদের বাঙালি যে সংস্কৃতি, এটার সঙ্গে আমি কোনো মিলই দেখছি না। এবং আমাদেরকে কিন্তু নিজেদেরকে এদেরকে দূরে রাখতে হবে, আলাদা করতে হবে, বিকজ আমরা কিন্তু যে পরিচয় তারা দিচ্ছে সেই পরিচয়ে পরিচিত হতে কিন্তু আমরা মোটো আগ্রহী নই। আমাদের যে প্রাচীন সভ্যতা আছে এখানে, আপনার প্রাচীন বুদ্ধিস্ট মহেস্থানগড় বলেন, ময়নামতি বলেন, হ্যাঁ, আমাদের যে প্রাচীন সভ্যতা আছে, বাংলা ভাষা যেভাবে শুরু হয়েছে, এবং তার সাথে সুফিদের মাধ্যমে আমাদের এই যে আমাদের সাম্যর যে কথাগুলো এসেছে, ইকুয়ালিটি, এই যে সেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাটা এসছে, মানবিক মর্যাদা, এই যে মর্যাদার বিষয়টা এবং সাম্যর সাথে তো সেকুলারিজম একেবারে ইটস দ্য সেম থিং। এই যে তারা যেটা বলে যে ৭২-এর সংবিধানের সঙ্গে স্বাধীনতার ঘোষণাপত্রে কথাটা নাই, এগেইন দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যখন ইকুয়ালিটির কথা বলছি, সাম্যর কথা বলছি, মানবিক মর্যাদার কথা বলছি, সেটার অর্থই কিন্তু ধর্ম নিরপেক্ষতা এবং ইহজাগতিকতা। সো সেখানে আমি যেটা বলুন আপা। আপনি বোধহয় একটা প্রশ্ন, একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি আপা, যে 5 তারিখ একই টাইমে, এটা একটা মানে প্ল্যান্ড বিষয় যেটা বলা হয়, একই টাইমে ঢাকানো বেশ কিছু জায়গা, তার মধ্যে আমাদের 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িও আছে, মূর্তি ভাঙা, বাড়ি পুড়িয়ে দেয়া, বিভিন্ন জায়গার মন্দির মসজিদ পুড়িয়ে ফেলা একই টাইমে, এটা অনেকটা জঙ্গি কায়দা আমি বলতে চাই। এবং তার পরবর্তী আমরা আরো কি কি বিষয় দেখলাম, পরিবর্তনের আওয়াজ তোলা, এরপরে সংবিধানের উপরে আঘাত এলো। আপনি একটু আগে বললেন সুফিজমের কথা, যেটা আসলে আমাদের আধ্যাত্মিকতার কিংবা আমাদের এই দিকের বাংলার আমাদের দেশে যে লালনের, এবং আপনার এখানে দেখেন জঙ্গিরা যেগুলোর বিরোধিতা করে, অর্থাৎ যাদেরকে ভয় পায় জঙ্গিরা কাদেরকে ভয় পায়? আমার সংস্কৃতিকে ভয় পায় তারা। আমার গান বাজনা, আপনার নাটক, এই যে নাটক করছিল, নাটককে থামিয়ে দেওয়া হয়েছে। যারা নাটকের শিল্পী তাদেরকে বর্তমান সরকার থেকে বলেছে যে তোমরা পারফরমেন্স করবে না। তারা নারীদেরকে ভয় পায়, সেই জন্য নারীদের উপরে তারা বলছে যে এই দেশে কিন্তু দাঁড়িয়ে আছে আজকে নারীর রোজগারের উপরে, হ্যাঁ, কিন্তু তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে নারীদের তৈরি পণ্য কেউ যাতে না কিনে, নারীরা যাতে আপনার কোনো মার্কেটে বা বাজারে তাদের পণ্য বিক্রি করতে না পারে। সো তাহলে তারা নারীদেরকে ভয় পায়, হ্যাঁ, নারী ক্ষমতায়নকে তারা ভয় পায়। সো তারা আরো কি ভয় পায়?
তারা হচ্ছে ভয় পায় যে আমরা যখন বলছি যে সকল ক্ষমতার মালিক জনগণ, আমাদের মালিক পক্ষকে, এটাকে তারা ভয় পায়। কারণ তারা এই সংবিধান, আপনি প্রশ্নটা যদি এভাবে করেন, এই সংবিধান তারা কেন ফেলে দিতে চাচ্ছে, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এই সংবিধানের আমরা যারা জনগণ, আমরা মালিক পক্ষ, আমাদেরকে হটিয়ে দিয়ে রাষ্ট্রটাকে তারা বেদখল করতে চাচ্ছে। বেদখল করে আমরা বলছি যে সকল ক্ষমতার মালিক জনগণ, এটাতে তারা বিশ্বাস করে না। এবং সংসদের যে ক্ষমতা আছে আইন প্রণয়ন করা, এটাতেও তারা বিশ্বাস করে না। তারা তাদের মন মতো লোককে বসাতে চায় ক্ষমতা, আপনার শাসন শোষণ করার জন্য, এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে ঐশ্বরিক ক্ষমতা দিয়ে, যেটা মধ্যযুগে ইউরোপে হয়েছিল এবং মডার্ন নেশন স্টেট আবির্ভাব হওয়ার আগে এখানে রাজা বাদশারা ছিল। সো এখানে একই কথা, ইসলাম যেহেতু পরে এসেছে, খ্রিস্টানিটি যেই আপনার একটা চ্যাপ্টার পার হয়েছে ইউরোপে, সেই জায়গাটা আমার মনে হয় এখানে আপনার উগ্র মুসলমান ইসলাম সেই জায়গাটায় আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে। কারণ পলিটিক্যাল ইসলাম বলে কিন্তু পৃথিবীতে কিছু ছিল না। এটা শুরু হয়, ব্রিটিশরা এটাকে বীজ বপন করেছিল, এটা মৌদুদিবাদ থেকে শুরু হয়, এবং ইজিপ্টে আরেকটা স্কুল ছিল অলমোস্ট একই সময়ে। সো তার আগে কিন্তু আমরা যে ইসলাম বুঝি, সেই ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম এবং কো এক্সিস্টেন্সের ধর্ম। হ্যাঁ, এবং আমাদের ইসলাম কিন্তু আমি মনে করি ইনহেরেন্টলি সেকুলার। কেন জানেন? কারণ মদিনা চার্টার যেটা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের নবী, মে পিস বি আপন হিম, উনি যখন এই মদিনা চার্টারটা একটা সন্ধি হয়, যারা মদিনার বাসিন্দা ছিল, সেখানে আপনার ইহুদিরা ছিল, জররাস্ট্রিয়ানরা ছিল, যারা নাস্তিক তারা ছিল, যারা রেফুজি তারা ছিল, বিভিন্ন গোষ্ঠীর মানুষ কিন্তু একসঙ্গে মদিনাতে পিসফুলি শান্তিপূর্ণভাবে কোহ্যাবিট করছিল, এবং তাদের চুক্তি করেছিল যে তাদের যে কমন এনিমি, তাদের বিরুদ্ধে তারা মদিনাকে প্রোটেক্ট করবে। তো অর্থাৎ মদিনা সনদের কথা কি ছিল? এক কথায় বলতে গেলে, ধর্ম যার যার, মদিনা সবার। আমার সংবিধানের কথাও তাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সো তাহলে আমরা যেটা দেখেছি, ইসলাম ইজ ইনহেরেন্টলি সেকুলার। হ্যাঁ, এবং নেশন স্টেট কিন্তু অনেক পরে এসেছে, ধর্ম আগে এসেছে, তাই তো? তো আপনার ধর্ম হচ্ছে ব্যক্তির জন্য, নেশন স্টেট বা রাষ্ট্রের জন্য কখনো ধর্ম হতে পারে না। ইটস এন অক্সিমোরান যখন বলা হয় যে রাষ্ট্রের একটা ধর্ম থাকবে। রাষ্ট্র কি কখনো নামাজ, রোজা, জাকাত আপনার এগুলো কি করতে পারে, হজ করতে পারে কোনো একটা রাষ্ট্র? এটা ব্যক্তি করে। সো সো এই যে ইসলামিক রিপাবলিক বলা হয় বা ইসলামিক কায়দায় করে যে রাষ্ট্রগুলো করা হয়, সেটা হচ্ছে ক্ষমতা দখল করার একটা পায়তারা। সো আমাদের এখানে আপনার জামাত সহ কতগুলো রাজনৈতিক দল আছে, তারা বিশ্বাস করে যে তারা ক্ষমতায় দখল করবে, তাদের পার্টির যেই গঠনতন্ত্র আছে সেটা অনুযায়ী তারা পার্লামেন্টের আইন করার কোনো তারা সেই ক্ষমতাকে তারা অস্বীকার করে। অর্থাৎ আমাদের জনগণকে, মালিক পক্ষকে বেদখল করে তারা একটা খলিফত বা কাউকে সেরকম বসাতে চায়, এটা আপনার, এবং তারা মনে করে সেই ব্যক্তি আপনার ঐশ্বরিক ক্ষমতায় রাষ্ট্র শাসন শোষণ করবে, এবং এই ঐশ্বরিক ইসলামিক আইন কি সেটা শুধু তারাই জানে। সো এখানে যদি আরেকটু ব্যাখ্যা দিতে হয়, আমরা বলতে পারি যে ইসলামে কিন্তু আপনার অলমোস্ট 200-র উপরে স্কুল অফ থট আছে। সো শিয়া, সুন্নি, হানাফি, ওয়াহাবি, এদের যে আইনগুলা, এগুলো কিন্তু হোমোজিনিয়াস না। এক একটা স্কুল কিন্তু এক এক রকম ভাবে ইন্টারপ্রেট করেছে, এবং সেটা কারা করেছে? সেটা এই যে 4 খলিফা ছিল, সেই 4 খলিফা এক এক খলিফা এক একভাবে ইন্টারপ্রিটেশন করেছে। আগের দিনে আইনের সংজ্ঞা ছিল যে খলিফা বলেন, রাজা বলেন, বাদশা বলেন, তাদের মর্জি, তাদের ইচ্ছাই ছিল আইন। সো সেই যুগে রাজা যদি খ্রিস্টান হতো, তাহলে এটাকে আমরা ক্যানন ল বলতাম। খলিফা যদি মুসলিম হয়, সেটাকে আমরা মুসলিম ল বলতাম। হ্যাঁ, সো কারণ রাজা যেটা উচ্চারণ করতো সেটাই হচ্ছে আইন, এবং রাজার দরবারে গর্দনও না হতো। এই এক্সিকিউটিভ প্রশাসনিক ক্ষমতা রাজার ছিল, এবং রাজার দরবারে বিচারও হতো।
সো অর্থাৎ একটা মডার্ন যুগের রাষ্ট্রের যে 3টি অর্গান আছে, প্রশাসনিক ক্ষমতা, বিচার বিভাগ এবং আপনার আইন প্রণয়নের ক্ষমতা, সে সবগুলো ক্ষমতা এক ব্যক্তির কাছে থাকতো। সো আমরা মডার্ন যুগে যেহেতু জনগণ আমাদের দেশের সকল ক্ষমতার মালিক, জনগণ এই 3টি ক্ষমতা, রাষ্ট্রের যে ক্ষমতা, সার্বভৌমত্বের ক্ষমতা, সেটা কিভাবে এই 3টা অর্গানের কাছে ভাগ করে দিয়েছে। তো তারা আমাদেরকে মধ্যযুগে নিয়ে যেতে চায়। মধ্যযুগে নিয়ে এরকম একজন খলিফাকে তারা দেবে এবং পার্লামেন্ট কোনো আইন করবে না, ওই রাজার দরবার বা খলিফার দরবার, হ্যাঁ, সেই দরবারে তারা যেটা উচ্চারণ করবে সেটাই হচ্ছে ঐশ্বরিক আইন, এবং তারাই সেই আইন বুঝে, আমরা কেউ বুঝি না। এবং তারা যেটা বলবে সেটাই আইন, এবং তারা সেটা অনুযায়ী তারা ইমপ্লিমেন্ট করবে, পার্লামেন্ট এখানে কোনো আইন করবে না। সো এই কারণে তারা এই সংবিধানকে ফেলে দিতে চাচ্ছে। আমি জামাতের গঠনতন্ত্র দেখেছি, সেই গঠনতন্ত্রে এটা হচ্ছে সমস্যা, এবং সেই গঠনতন্ত্র আমার সংবিধানের সঙ্গে একেবারে রিপাগনেন্ট, শুধু সাংঘর্ষিক না, এই দুটো কো এক্সিস্ট করতে পারে না। আমি হিজবুত তাহরীর কর্তৃক সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের জন্য তারা একটা নতুন সংবিধানের কথা বলছেন, আমি সেটা দেখেছি। এটা একেবারে রিপাগনেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এবং জনগণের সকল ক্ষমতার মালিক, এটাতে তারা কোনো মতেই বিশ্বাস করে না, পার্লামেন্টের আইন করার বিশ্বাসী না। সেই কারণে এখানে যদি একটা আপনার জঙ্গি টাইপের সরকার গঠন করতে হয়, তাহলে এই সংবিধান রেখে তো সেটা করা সম্ভব না। সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে এই সংবিধানকে ফেলে দেওয়ার জন্য। বুঝতে পারলাম আপা। আপনি লক্ষ্য করেছেন তো অবশ্যই যে এই বর্তমান সরকারের বিগত 4 মাসে প্রায় 267 জন উপার বাতিল হয়েছে আপা, 15 জন বিচারপতির অপসারণ হয়েছে। আমি যেটা আপনার অনেকগুলো লাইভে শুনেছি যে আইন আদালতে গিয়ে উকিলরা কিংবা আইনজীবীরা তাদের ক্লায়েন্টের পক্ষে দাঁড়াতে পারছেন না, অনেক সাধারণ মানুষ কথা বলতে পারছেন না। তো আমার কাছে তো বেশ সার্বিক আচরণ খুবই ফেসিস্ট, কারণ এখানে তো আমি গণতন্ত্র দেখতে পাচ্ছি না, বাক স্বাধীনতা দেখতে পাচ্ছি না। আমি আমি নাম বলতে চাই না, অনেক পত্রিকার সম্পাদকের কথা আমি নিজের কানে শুনেছি যে এখন কোনো নিউজ লেখা যাচ্ছে না, কোনো সংবাদ যাচ্ছে না। এই আইন ব্যবস্থাটার কারণ কি? মানে এই যে তারা চারিদিক থেকে এভাবে করে সবকিছু অচল বিকল করে দিচ্ছে, তারা কি আসলে মূলত তাদের আচরণ তো খুবই ফেসিস্ট আপা। এটার সাথে কোটা আন্দোলনের সম্পৃক্ততা কোথায়? যে সমস্ত সমন্বয়করা, তারা কেন সংবিধান বাতিলের আওয়াজ তুলবে? তাদের তো বিষয় আশয় কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে থাকবে। তাহলে কি আমরা নাগরিকরা আপা, আমরা যারা আছি সাধারণ জনগণ, আমরা কি প্রতারণিত হলাম? একটা অন্য কিছুর মোড়কে তারা কি একটা ভিন্ন আসলে মানুষকে ব্যবহার করে একটা সম্পূর্ণ ভিন্ন এজেন্ডা, যেটা একটু আগে আপনাকে আমি প্যাটার্নটা বলছিলাম, আমার সংবিধানের উপরে আঘাত আসে, আমার আমার মানচিত্রের উপরে আঘাত আসে, আমার পতাকার উপরে আঘাত আসে, আমার জাতীয় সঙ্গীতের উপর আঘাত আসে। এরা কোন শক্তি আপা? যারা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল, তাদেরই আবার একটা রিইনকার্নেশন, that ghost, that spirit has been reincarnated. রাইট। প্রতারণাটা হয়তো আমরা কিছুটা আমাদেরকে তারা তাদের নিজের আসল পরিচয় গোপন করেছে। বৈষম্য বিরোধী তো আমরা সকলেই, তাই না? আমার সংবিধানই তো বৈষম্য বিরোধী। আজকে 30 বছর ধরে যে প্র্যাকটিস করছি, আমি আমার শক্তি পাই বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য। যখন আদালতে যাই, আদালতের বাইরেও থাকি, আমার শক্তি যোগায় হচ্ছে আমার সংবিধান। আমার সংবিধানের 26 বলছে যে বৈষম্য বিরোধী যদি কোনো আইন বা কোনো অ্যাকশন সরকার নেয়, তাহলে যতটুকু এটা বৈষম্য বিরোধী হবে ততটুকু এটা অটোমেটিক্যালি বাতিল হিসেবে গণ্য হবে। 27, 28, ইভেন 29-এ আমাদের যেই সকল নাগরিক সমান এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ ভিত্তিক যে বৈষম্য করা যাবে না, এটার শক্তি তো সংবিধান থেকেই আসছে। তাহলে সংবিধানকে যারা ফেলে দিতে চাচ্ছে, তারা বৈষম্য বিরোধী, তাদের সিনসিয়ারিটি ছিল না।
দে ওয়ার নট সিনসিয়ার। এটা জনগণের দাবি, আমি বলতে পারি যে বৈষম্য বিরোধী যে দাবিটা, এটা এই দেশের জনগণের দাবি। এবং একই সাথে আমি বলবো সরকারও কিন্তু ওই হাইকোর্টের রায়ের এগেনস্টে বিগত সরকার আপিল করেছিল। তাহলে এখানে সরকারের অবস্থান এবং জনগণের অবস্থান, রাষ্ট্রের জনগণের অবস্থান কিন্তু এক। এখানে আমি কোনো ফারাক দেখি না, রাইট? কারণ সরকারও কিন্তু এখানে বৈষম্যের পক্ষে না। এবং আমাদের এইচপিএম এইটা কিন্তু ওই বৈষম্য যেটা ছিল, এই কোটা কিন্তু উনি বাদ দিয়ে দিয়েছিল। সেই কারণেই কিন্তু এরকম একটা সোকল্ড আপনার জনস্বার্থে মামলা হয়েছিল। এবং এই জনস্বার্থে মামলা করেছিল আপনার আপনার মুক্তি, আপনার সন্তান এবং প্রজন্ম। হ্যাঁ, সো আমি এই মামলাটা যখন রায় দেখেছিলাম, আমি অ্যাপেলেট ডিভিশনে পয়েন্ট আউট করেছিলাম যে এই রিট পিটিশন এটা তো মেইনটেনেবল না। কারণ যারা বাদী হয়ে এসেছে তারা প্রতিনিধিত্ব করছে যাদের এখনো জন্ম হয় নাই তাদেরকে। সেটা করার তো কোনো সুযোগ নাই। আপনি আদালতে আসছেন কাদের পক্ষে? যাদের এখনো জন্ম হয় নাই, মুক্তিযোদ্ধাদের নাতি পুতি এবং বংশ পরম্পর, তাদের পক্ষে। এই রিট পিটিশন ইটসেলফ ইজ নট মেইনটেনেবল। এবং এই আপিলটা বিগত সরকারই করেছিলেন। এবং আদালতে আমি আরো বলেছিলাম খুব পরিষ্কারভাবে যে যখন সংবিধান প্রণয়ন হয়েছে, যারা সংবিধান প্রণয়ন করেছেন তার ভিতরে আমার পিতাও একজন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ওনারাও মনে করেন না যে মুক্তিযোদ্ধারা পিছিয়ে যাওয়া কোনো জনগোষ্ঠী। কোটা বলেন বা আপনার অ্যাফার্মেটিভ অ্যাকশন বা পজিটিভ ডিসক্রিমিনেশন কাদের জন্য সংবিধান অ্যালাউ করছে? যারা পিছিয়ে পড়া গোষ্ঠী এবং নারীদের জন্য। কারণ ঐতিহাসিকভাবে কিছু গোষ্ঠীকে আপনার বিভিন্ন ব্রিটিশ আমল থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক কারণে তাদেরকে সমানভাবে ইকুয়াল রাইটস এখনো তাদেরকে দেয়া হয়নি। এবং নারীদের আমাদের যে পারিবারিক আইনে, সেই পারিবারিক আইনে কিন্তু এখনো বৈষম্য বিদ্যমান। হ্যাঁ, এখানে সকল নাগরিককে সমানভাবে দেখা হচ্ছে না। সো এখানে সেই জন্য সংবিধান এই কোটার ব্যবস্থা রেখেছে শুধু যারা পিছিয়ে পড়া গোষ্ঠী এবং নারীদের জন্য। যারা সংবিধান রচনা করেছিলেন তারা কখনোই মুক্তিযোদ্ধাদেরকে পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে গণ্য করেন নাই। বাংলাদেশে আমি বলবো তারা হচ্ছে অগ্রগামী সৈনিক। They are avant-garde of our state and our nation, of our society. তাদেরকে পিছিয়ে পড়া গোষ্ঠী বলাটা অবমাননা হচ্ছে, মুক্তিযোদ্ধাকে অবমাননা করা হচ্ছে, রাইট? সো এই জায়গাটায় কিন্তু এখানে আমি কোনো ফারাক দেখছি না সরকারি অবস্থান এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা সকলে যারা ছিলাম। আদালতের ভিতরে সরকারের পক্ষ থেকে একই আর্গুমেন্ট করা হয়েছে। রাস্তায় যখন আপনার এরকম মানুষ মারা হচ্ছে, দমন পীড়ন হচ্ছে, তখন ল অ্যান্ড অর্ডার আপনার মেনটেন করার জন্য তৎকালীন সরকার পদক্ষেপ নিয়েছিল। সেই কিছু কিছু পদক্ষেপগুলো এক্সেসিভ ছিল কিনা, এক্সেসিভ ফোর্স ইউজ করেছিল না কিনা, সেটা হচ্ছে আরেকটা বিতর্ক, সেটা হচ্ছে আরেকটা প্রসঙ্গ। ওকে, একই সাথে আমরা দেখেছি যে এখানে একটা সিনিস্টার তৃতীয় পক্ষ ছিল কিনা, যেটা আমরা তদন্ততে আসছে না। কারণ বর্তমান সরকার এখানে একটা ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে, রাইট? যে শুধু 32 নম্বর না, এখানে 32 নম্বরের সাথে আমাদের যে আপনার এটা তো পুরাকীর্তি প্রত্নতত্ত্ব ওখানে ছিল, একটা মিউজিয়াম ছিল, আপনার অমূল্য ডকুমেন্টস দলিল ছিল, এবং এটা সিম্বল অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছিল আপনার 26শে মার্চ পর্যন্ত ওই বিল্ডিং থেকে। আমার বাবা 32 নম্বর নিচের তলায় ছিল তার দপ্তর, ওখানে ওনারা কাজ করতেন। 6 দফা আন্দোলন ওখান থেকে আপনার পরিচালনা হয়েছে। এবং 32টা যে নির্দেশনা এসেছিল মার্চ মাসের 71-এ, কারণ ওখানে আমাদের যে নির্বাচিত সরকার, এটা ছিল আমাদের নির্বাচিত সরকারের দফতর। অর্থাৎ পাকিস্তানি সরকার যেটা ছিল, আর্মি যেটা ছিল, সেটা অবৈধ সরকার হয়ে গেছিল। 70-এর ইলেকশনের পরে বাংলাদেশের যে সরকার, ডিফ্যাক্টো সরকার এবং ডিজুরে সরকার, তারা কাজ করত ওই ভবন থেকে।
সো এটা ছিল আমাদের প্রথম আমাদের ইলেক্টেড গভর্নমেন্টের 6 দফা ভিত্তিক সরকারের, এটা যারা ম্যান্ডেট পেয়েছিল জনগণের 70-এর ইলেকশনে, এটা ছিল তাদের দফতর, রাইট? সো এই জায়গাটায় আমরা কিন্তু এখানে দারুণ এখানে আমরা এই বৈষম্যটা দেখছি। সো তাহলে আমরা যদি আসি যে এখানে সরকারের এক্সেস ছিল কি ছিল না সেটা তদন্ত সাপেক্ষে, এবং সেখানে কিন্তু একটা কমিশনও তৎকালীন সরকার করেছিল, এটা তদন্ত হচ্ছিল, রাইট? সরকারের এক্সেস, পুলিশের এক্সেস ছিল কিনা। ওকে, ওদিকে একটা তৃতীয় শক্তি যেটা এখন আমাদের কাছে প্রতীয়মান, দৃশ্যমান, যে একটা তৃতীয় শক্তি যেটা আপনার 7.62 বুলেট ব্যবহার করেছে, স্নাইপার ব্যবহার করেছে। কেউ কেউ গর্ব করে, যারা আপনার পুলিশও নেই এবং তারা ছাত্র নয়, তারা গর্ব করে বলছে, দে আর ব্র্যাগিং অ্যাবাউট ইট, যে আমরা খুন করেছি এই সমস্ত নিয়ে। অবৈধ অস্ত্র যেগুলা এখন কিছু কিছু আমরা দেখছি, যেগুলা আপনার অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, সেখানে কিন্তু আমরা এরকম স্নাইপার, এরকম ওয়েপন, এরকম বুলেট আমরা দেখতে পাচ্ছি ব্যবহার হয়েছে। এবং কিছু কিছু আমরা দেখেছি যে স্কার্মিশ হচ্ছে মসজিদের সামনে, সকল ছাত্র মানে ছাত্র এবং জনতার ভিতরে এবং পুলিশের ভিতরে একটা স্কার্মিশ হচ্ছে, কিন্তু আপনার ওই মেট্রো রেলের উপর থেকে আমার অফিসের সামনেই আমার কেয়ারটেকার একটা ছবি নিয়েছে, এরকম একটা সিলুয়েট দেখা যাচ্ছে, দুটা লোকের সাদা পোশাকে, তারা উপর থেকে কিন্তু এরকম তাক করে গুলি করছে। বারান্দার ভিতরে উপরতলায় শিশুরা মারা গেল। এটা তো নিজের থেকে আপনার রাস্তায় যারা গুলি করা মারা সম্ভব না, সম্ভব না। তাহলে আমরা দেখছি যে এখানে প্রচুর এভিডেন্স আছে যেগুলো কিন্তু কালেক্ট হচ্ছে না, এবং এই সরকার যখন একটা ইন্ডেমনিটি দিয়েছে, যেটা কোনো আইন হতে পারে না, আইনের শাসন হবে না, এরকম কোনো ইন্ডেমনিটি, এটা অবৈধ, কোনো সভ্য জাতি, সভ্য সরকার এটা করতে পারে না। সেটা যখন আমরা এটা, এবং এটা আজীবন থাকবে না, হ্যাঁ, যেটা তারা অবৈধ একটা কাজ করেছে বর্তমান সরকার, এই অবৈধ কাজ এটাকে আবর্জনার মতো, আগাছার মতো এটা সরে যাবে আমাদের থেকে, এবং দিন তো শেষ হয়ে যায়নি, এটা তদন্ত হবে, এবং এটা জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের নেতৃত্বে তদন্ত হওয়ার কথা আমি চিন্তা করি। যখন এটা হবে তখন আমরা দেখব যে এখানে একটা তৃতীয় শক্তি, একটা জঙ্গি শক্তি অপারেট করছিল, হ্যাঁ, এর ভিতরে। সরকার মনে করছে এটা ছাত্ররা করছে, ছাত্ররা মনে করছে এটা সরকার করছে। এরকম তো খেলা আমরা দেখেছি ব্রিটিশ আমলে, যে মসজিদের ভিতরে একটা আপনার হেড অফ এ পিগ ওখানে রাখা হবে, মন্দিরের ভিতরে হেড অফ এ কাউ রেখে দিয়ে পরের দিন দাঙ্গা, রাইট? সো এগুলো তো নতুন কিছু গন্ডগোল লেগে যাচ্ছে, রাইট? সো যারা এগুলা মাস্টারমাইন্ড করেছে, মেটিকুলাসলি প্ল্যানিং হয়েছে, I think it's part of that planning. There was a third force, এবং আপনার প্রোগ্রাম থেকে আপনারাও জানেন, আপনার দর্শকরাও জানেন যে এখানে সকল সমন্বয়কারীর ভিতরে 108 জন হচ্ছে একটা জঙ্গি সংগঠন। শিবিরকে বলা হয় একটা জঙ্গি সংগঠন, একটা আর্মস ক্যাডার অর্গানাইজেশন। ইউরোপের কতগুলা সিরিয়াস থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে একযুগ থেকে বলে আসছে যে এটা একটা আর্মস ক্যাডার, 10টা জঙ্গি সংগঠনের ভিতরে এটা হচ্ছে 3 নাম্বার। So that we already know. এবং এদেরকে I'm sorry to say, এবং আমাকে এটা বলতেই হবে, কোন সরকার, বাংলাদেশের কোন সরকার এদের বিরুদ্ধে যথাযথ যে আইনি প্রক্রিয়ায় অবস্থান নেওয়া উচিত, কোন সরকার নেয় নাই। আজকে যদি আমাদের ইলেক্টেড যারা প্রতিনিধি, যে সরকার যদি নিত, আজকে এরকম অবস্থা আমরা দেখতাম না। এদের সঙ্গে সামহাও একটা অ্যাপিসমেন্ট হয়েছে, এবং ভবিষ্যতে কারণ কি আপা, এটা কি, এর কারণটা কি? দেখেন, আমরা মালিক পক্ষ, আমরা কারণ নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদেরকে বাধ্য করতে হবে, যারা আমাদের প্রতিনিধি, আমাদের ভোটে যারা আসে, তাদের ক্ষমতার কারণ থাকতে পারে, ক্ষমতার লোক থাকতে পারে, তাদের অ্যাপিসমেন্ট করে, তাদের অনেক, তাদের বুদ্ধি অতি চালাকি করতে পারে, এই সমস্ত কারণ নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা দেখতে চাই যারা আমার রাষ্ট্রের শত্রু, সেই রাষ্ট্রের শত্রুকে আপনার শিকড় থেকে উপচে ফেলে তাদেরকে দমন করতে হবে, তাদের এগেনস্টে বিচার করতে হবে। এই অ্যাপিসমেন্ট পলিসি আমরা 72 থেকেই দেখে আসছি। ওকে, আমরা যুদ্ধ অপরাধীদের 195-এর আমরা বিচার করিনি,
এটা কর্তব্য ছিল আমাদের করা। পাকিস্তান বলল তারা করবে, আমাদের যারা এখানে রেপ, আর্সন, আমাদের গণহত্যা যারা করেছে, নারী নির্যাতন করেছে, তাদেরকে আমরা পাকিস্তানের হাতে তুলে দিলাম। পাকিস্তান বলল হামিদুর কমিশন তাদের রিপোর্ট হলো তারা বিচার করবে। পাকিস্তান তো তাদের বিচার করে নাই, রাইট? সো আমাদের এখন দায়িত্ব আছে, এই বিচারটা আমাদের করতে হবে। এবং আমরা একটা সাধারণ ক্ষমাও, প্রথম সরকার একটা সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, যেটা রাজাকার আলবদর ছিল। ক্ষমা করার এই এখতিয়ার তো কেবলমাত্র বিচার হওয়ার পরে, কনভিকশনের পরে এই ক্ষমা করা যায় যদি মিসক্যারেজ অফ জাস্টিস হয়। কথায় কথায় আমার ইচ্ছা হলো প্রেসিডেন্ট ক্ষমা করে দিল, পারে না। যদি কোনো মিসক্যারেজ অফ জাস্টিস হয়, অর্থাৎ সে সময় ডিএনএ টেস্ট ছিল না, এখন যদি ডিএনএ টেস্ট করে দেখা যায় যে একজন নিরপরাধ ব্যক্তির কোনো মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, তখন তাকে প্রেসিডেন্ট, কারণ আর তো কিছু করার নাই, লিগ্যাল প্রসেস এক্সস্ট হয়ে গেছে, তখন প্রেসিডেন্ট হয়তো তাকে ক্ষমা করতে পারে ইন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে। কিন্তু সাধারণ ক্ষমা আমরা করে দিলাম, এটা কারো এখতিয়ার নাই, বিচারের আগে ক্ষমা করে দেওয়া। তো রাজাকার আলবদরদের আমরা বিচার করিনি। একইভাবে ৭৫-এর পরে একটা, এখানেও আমি মনে করি একটা মানবাধিকার লঙ্ঘন, একটা গণহত্যা, শিশু হত্যা, নারীদের হত্যা। হ্যাঁ, আমাদের এখানে স্পোর্টস জগতে যিনি একজন নারী ছিলেন, সুলতানা কামাল, হ্যাঁ, এগিয়ে নিয়ে যাচ্ছিল নারীদের, সেখানে হত্যা হয়েছে। জাতির পিতা তো আছেই, তার স্বপূর্বের যে হত্যা করা হলো, সেটার পরে আমরা কিন্তু আবার দেখলাম ওখানে একটা ইনডেমনিটি দিয়ে দেওয়া হলো। দিস ইজ নো ল, এটা কোনো আইন হতে পারে না। এবং সেটাকে আপনার মতিন খসরু যখন আইনমন্ত্রী, তখন ওটাকে একটা বাতিল করার জন্য একটা আপনার পার্লামেন্টে আইন হয়েছিল। ওনার সঙ্গে, ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু ওনার সঙ্গে আমার এটা নিয়ে একটা ঝগড়া হয়েছিল। আমি বলেছিলাম এটাকে বাতিল কেন হবে, কারণ এটা তো কোনো আইনই না, আইনের প্রয়োগ হবে না, সেটা কোনো আইন হতে পারবে না। এটা অলরেডি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেজন্য এটা অটোমেটিক্যালি ভয়েড, এটা নাল এন্ড ভয়েড। সো পার্লামেন্ট খালি ডিক্লেয়ার করবে ইট ইজ নাল এন্ড ভয়েড। তো উনি আমাকে বললেন এই তুমি এগুলো বেশি বলো না, কারণ অলরেডি এটা ড্রাফট হয়ে গেছে, একটা বিল আছে। তারপরেও আমি সক্ষম হয়েছিলাম বিলের একটা শব্দগুলা, ওটার নামটা এটা ছিল যে বাতিল হচ্ছে, কিন্তু কন্টেন্টে এইটা শব্দ চেঞ্জ করেছিলাম, করতে সক্ষম হয়েছিলাম, যে দিস ওয়াজ নেভার এনি ল। একইভাবে এখন আবার আমরা এই ইন্ডেমনিটি কালচারে এখন বর্তমান সরকার আবার ইন্ডেমনিটি দিয়েছে। এটাও টিকবে না, এটাকে একটা ধামাচাপা দেওয়ার পায়তারা, যারা অপরাধী তাদেরকে আড়াল করার পায়তারা। ইট উইল নেভার ওয়ার্ক। এটা কেন করছে, আমার তো কেনতে আই এম নট ইন্টারেস্টেড। এই দেশের জনগণ ইন্টারেস্টেড না কেন? তাদের অনেক আপনার এটাখানে কোনো যুক্তি থাকতে পারে না, তাদের ফ্যালাসি থাকতে পারে, তাদের আতাত থাকতে পারে। সে আতাতে আমরা ঢুকতে আমাদের জন্য প্রাসঙ্গিক না, আমরা জানতে চাই না। ওকে, আমাদের বারে বারে যেটা বলছি, সরকার ইজ আনএবল অথবা আনউইলিং, whichever it is, এটার কোনোটাই গ্রহণযোগ্য না। এটাকে আমাদের জিরো টলারেন্স, উই হ্যাভ অ্যাবসলিউট জিরো টলারেন্স। কেন করা মানেই, কেনর উত্তরে বা ওইখানে ঢোকা মানে একটা কম বেশি জাস্টিফিকেশন দেওয়া, এটার কোনো জাস্টিফিকেশন নাই। সো আমি কেনতে কেন যাব, কেন বলা মানে একটা অজুহাত তৈরি করা, রাইট? সো আমি আপনাদেরকে আবার ইনভাইট করব, সরকারের পক্ষে এই অজুহাত তৈরি করবেন না। It is under no circumstances it is acceptable. We have absolute zero tolerance, কারণ বাংলাদেশের জন্মই হয়েছিল মানবাধিকার এবং আইনের শাসনের জন্য। স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল একটা জাস্ট অ্যান্ড অর্ডারলি গভর্নমেন্ট, একটা ন্যায়ানুগ, আপনার এখানে ডিসিপ্লিনড একটা গভর্নমেন্ট থাকবে। হ্যাঁ, এরকম আপনার আরবিট্রারিনেস থাকবে না যে আমরা এখানে বিচার করবো না। আরে হু আর ইউ, তুমি বলার কে বিচার করবে না? তুমি জনগণের সেবা করছো, জনগণ বলে দিয়েছে যেখানে অন্যায় হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে এখানে তদন্ত হবে, বিচার হবে। তোমার তো এটা ম্যান্ডেট নাই, তুমি এটা বলার কে? সো এই কালচারটা যেটা ইম্পিউনিটি কালচার, এটাকে আমরা বলি যে অপরাধীদেরকে একটা আড়াল করার যে একটা প্রবণতা, হ্যাঁ, এইটাকে আমাদেরকে দমন করতে হবে, এটাকে শেষ করতে হবে ওয়ান্স অ্যান্ড ফর অল। এটা কখনো হবে না। সো এখানে যে একটা তৃতীয় গোষ্ঠী ছিল,
একটা থার্ড ফোর্স, একটা সিনিস্টার ফোর্স, আমাদের যারা বৈষম্য আন্দোলনের ভিতরে আমরা ছিলাম, এবং আমি বলবো এখানে সরকারও ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, আদালতে সেই অবস্থানই আমি সরকারকে দেখেছি। কিন্তু রাস্তায় যখন এই তৃতীয় একটা ফোর্স যখন পুলিশকে আক্রমণ করছে, আমাদের কি ইনস্টলেশন পয়েন্টগুলা, কি ইনফ্রাস্ট্রাকচার পয়েন্টগুলোতে যখন তারা আঘাত করছে, এবং সেখানে সরকারেরও কিছু এক্সেস ছিল কি ছিল না সেটা তো বিগত সরকারই অ্যাডমিট করেছে, এবং সেই প্রেক্ষিতে একটা কমিশন বিগত সরকার তৈরি করেছিল। সো গভর্নমেন্ট হ্যাজ অলসো ইজ অ্যাওয়্যার যে এক্সেস হয়েছিল, এবং সেই এক্সেসটা কতটুকু সরকার করেছিল, কতটুকু এটা একটা তৃতীয় এই গোষ্ঠী একটা সিনিস্টার ফোর্স করেছিল, সেটাই বেরিয়ে আসতো এই তদন্ত হলে, একটা কমিশন হলে, যেটা সরকার করেছিল। আমরা তো সেখানে থাকতে পারলাম না। সো এখানে আপনার এই ষড়যন্ত্রটা অনেক গভীর, এবং সেটা আমাদেরকে এই ইন্ডেমনিটি দিয়ে না, এবং এই যে 400 পুলিশ থানা পুড়িয়ে দেওয়া হলো, এই পুলিশ তো জনগণের পুলিশ, তারা ভুল করতে পারে, তাদেরকে ট্রেনিং দেওয়ার, তাদেরকে আপগ্রেড করার, ইনভেস্টমেন্ট তাদের করার, এটা তো জনগণের টাকা দিয়ে করা উচিত ছিল সাকসেসিভ গভর্নমেন্টকে, সেটা সরকার করেনি। কিন্তু সেই কথাটা আমরা জনগণরা এটা চাইতে পারি, বলতেই পারি। তো এখন যে পুলিশ, হ্যাঁ, পুলিশের মাঝে ভেঙে দেওয়া হয়েছে, এবং 400টা পুলিশ স্টেশনে যদি একটা দুইটা তিনটা পুলিশও মারা যায়, তাহলে তো সংখ্যা অনেক বেশি, আপনার হাজারের উপরে, 1500-2000 তারও ঊর্ধ্বে, তারও ঊর্ধ্বে, তাই না? কিন্তু এখানে আমাদেরকে কোনো সংখ্যা দেয়া হচ্ছে না। এখানে ল্যাক অফ ট্রান্সপারেন্সি, ল্যাক অফ অনেস্টি বাই দ্য কারেন্ট গভর্নমেন্ট। দেয়ার ইজ নো অনেস্টি হিয়ার। এবং জাতিসংঘের পক্ষ থেকে জানেন যে জাতিসংঘের তাদেরকে তথ্য দেয়া হচ্ছে না, কোনো তথ্য দেয়া হচ্ছে না বলে তারা 2বার ফিরে গেছে। আমি এটা নিয়েও জানতে চাইতাম হয়তো, কিন্তু আজকে আমারই শেষ যে তারা ফিরে গেলেন কেন, কেন বিগত 4 মাসে আসলে সঠিকভাবে কোনো তথ্য এই সরকার তাদেরকে দিতে পারেননি। এই মুহূর্তে দর্শক যারা আছেন আপনাদেরকে বলি, আমাদের পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের কথাই বলি, সংগতির কথা বলি, অসঙ্গতির কথা বলি। এই মুহূর্তে আপা সংযুক্ত আছে, তা আপনার একটি কথা কিংবা অনুপ্রেরণা এটা অনেক কিছু মিন করে। আপনি তাই দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে দেশ নিয়ে আসলে এই মুহূর্তে তাদের কি চিন্তা করা উচিত, তাদের কি বিষয়টা নিয়ে সচেতন হওয়া উচিত, তাদের কি ভূমিকা হওয়া উচিত, এই বিষয়ে আপনি একটু দর্শকদেরকে কিছু বলুন। শেষ করার আগে আমাকে বলতেই হবে যে যে সমস্ত ছাত্ররা মারা গেছে তাদের বিরুদ্ধে তাদের যারা প্রতিনিধি, তাদের যারা কমপ্লেইনেন্ট, তাদের পরিবারের মা বাবা ভাই বোন যারা মামলা করেছেন, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি যে এনাদের এই ছাত্রদের সব মামলা তো নষ্ট করে দিয়েছে বর্তমান সরকার, যেভাবে এটাকে নিয়ে প্রসিড করছে। কারণ এক একটা মামলাতে আমরা দেখেছি যে 200-300 জনকে অপরাধী নেমড, যাদের নাম দেয়া হয়েছে, এবং আরো 500-600 হচ্ছে যাদের নাম দেয়া হয়নি। এই একটা মামলাও তো প্রপারলি এটার ইনভেস্টিগেশন হবে না, বিচার হবে না। এবং এইখানে আমরা শুনতে পাচ্ছি সরকার একটা অজুহাত দিয়ে বলছেন, ও আমরা তো অসহায়, আমাদের তো কিছু করার নাই, এটা কমপ্লেন করেছে হচ্ছে তাদের যারা মা বাবা। কিন্তু তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি এবং সাংবাদিকরা কথা বলছে, তারা বলছে আপনাদের নাম তো আমরা দেইনি, আপনারা তো আমাদের পক্ষে ছিলেন। তো তাহলে অদৃশ্যভাবে এই যে এটা তৃতীয় একটা গোষ্ঠী, আমি শুনছি এই জঙ্গি যারা আছে তারা প্রেশার দিয়ে পুলিশের কাছে এতগুলো নাম নিয়ে আসছে। এবং আজকে 5 মাস হয়ে গেল, পুলিশ তো সরকারের, তাহলে এই মামলাতে ভুয়া ব্যক্তিদের যাদের এগেনস্টে স্পুরিয়াস কেস দেওয়া হয়েছে তাদের এগেনস্টে তারা অ্যারেস্ট কেন করছে? একটা পুলিশ রিপোর্ট আমরা কেন পাচ্ছি না? এই মামলা কি ঝুলে থাকবে অনন্তকাল পর্যন্ত? এবং এই মামলাগুলো যে নষ্ট করে দিল বর্তমান সরকারের নেতৃত্বে অথবা তাদের অ্যাপিসমেন্টের কারণে, এদের সাথে এই দায়ভার কি সরকারকে নিতে হবে না? কারণ এতগুলো আপনার তরুণীদের জীবন ঝরে গেল। আমি চাই এই বিচারগুলো হোক, কিন্তু আমাদের মতো মানুষকে যখন তারা মামলা দিয়ে, আমাদের মামলায় আপনার নাম হয়েছে এবং কমপ্লেনেন্ট বলছে উনি তো আমাদের পক্ষে ছিল, উনি তো বৈষম্য বিরোধী আন্দোলন তো উনি নতুন না, উনি আজকে 30 বছর ধরে বৈষম্য বিরোধী আন্দোলন করে আসছে। আদালতে গিয়ে তো আমরা এই কথাই বলি, ইট ইজ নট এ নিউ থিং ফর আস, এটা নতুন না,
আমরা এটা নতুন দেখছি না, এবং এটার আমরা শক্তি পাই সংবিধান থেকেই। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা আমরা বলি, সংবিধানই হচ্ছে আমাদের শক্তি যোগানোর হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ, সো সেই জন্য এখানে এই প্রত্যেকটা মামলা যে এইভাবে রুজু করা হয়েছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে এদিকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, পুলিশদের বিরুদ্ধে কোনো তদন্ত আপনার কোনো মামলা হবে না, ওদিকে যেই লোক দেখানো যে এতগুলো যে মামলা করা হয়েছে যেখানে লাখের উপরে মানুষের নাম দেয়া হয়েছে, এই মামলাগুলো নষ্ট করা হচ্ছে বর্তমান সরকারের আমলে। তাহলে যারা ছাত্রছাত্রীরা জান দিয়েছেন তাদেরও আমরা কোনো ন্যায় বিচার পাবো না এই সরকারের যে পলিসি, এবং একইভাবে পুলিশ থেকে শুরু করে যেই আপনার কি ইনস্টলেশন পয়েন্ট, কি ইনফ্রাস্ট্রাকচার পয়েন্ট, যেগুলো হচ্ছে সূক্ষ্মভাবে যারা এখানে আপনার তৃতীয় গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী যারা এগুলোকে অ্যাটাক করেছে, সেটারও আমরা বিচার পাচ্ছি না। সো এই বিচারহীনতার যে একটা আপনার কালচার হচ্ছে এই সরকারের আমলে, সেটাকে আমি ধিক্কার জানাই। এবং আমরা লাস্ট যেটা দেখলাম যে আমাদের শহীদ মিনারে গিয়ে রাষ্ট্রদ্রোহীর যেই কার্যকলাপ এবং যে কথাগুলো তারা বলছেন 123-এর এবং প্রেসিডেন্টকে টেনে হেসে নামাতে চাচ্ছে, এটা হচ্ছে 124-এর প্রেসিডেন্টের আপনার ন্যায়ানানক যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারছে না, সেটাও একটা রাষ্ট্রদ্রোহী এবং অপরাধ। তাদের এগেনস্টে যে কোনো অ্যাকশন নিচ্ছে না, এটা আমি দেখছি একটা বিচারহীনতার কালচার, একটা ইম্পিউনিটি দেওয়া হচ্ছে। এবং রাষ্ট্রপতি যেই হোক না কেন ব্যক্তি হিসেবে সেটা অন্য জিনিস, কিন্তু রাষ্ট্রের যেই গদিটা রাষ্ট্রপতি, এইটা হচ্ছে আমার রাষ্ট্রের সিম্বল। এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আমাদের পুলিশ, আমাদের সরকার, এটা হচ্ছে আমার সিম্বলকে, বিকজ দিস ইজ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট। অফিস অফ দ্য প্রেসিডেন্টকে যে তিতিক্ষা করে, তার অফিসটাকে যাতে কার্যকর না হয়, সেটা হচ্ছে 124 ধারার পিনাল কোডের একটা গুরুতর অপরাধ। এই যে আশকারা লায় দেওয়া হচ্ছে, যারা আপনার এই সমন্বয়কারী, তার 108 জন আপনি বলছেন হচ্ছে শিবির, ওকে, এবং অন্যদের আসল পরিচয় আমরা জানি না। তারা কোনো ছাত্র না, তাদের কোনো আপনার ছাত্রের কোনো আপনার স্টুডেন্ট কার্ড আমি দেখিনি, ওকে, তারা কোন ইউনিভার্সিটি কোন কলেজে পড়ে আমরা জানি না। আসল যারা ছাত্র তারা কিন্তু ফিরে গেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তারা কোনো ব্যবসা করে না, তারা কোনো উদ্যোক্তা না, তারা কোনো চাকরি করার মতো তাদের যোগ্যতা নেই, কোনো অফিস তারা চালায় নেই, তাদের কোনো অভিজ্ঞতা নাই জীবনযুদ্ধে চলার। দে হ্যাভ নো এক্সপিরিয়েন্স। একজন আমাদের ইয়াং আইনজীবীর একজন ইন্টার্নশিপ করতে হয়, একটা ডাক্তারের এতদিন পড়াশোনার পরেও কিন্তু তাদের ইন্টার্নশিপ করতে হয়, শিখতে হয় কিভাবে একটা প্রফেশনে ঢুকতে হয়। এই কোনো কাজই তারা কখনো করে নাই। সো উইদাউট এনি এক্সপিরিয়েন্স, আপনার ভাষায় বলতে হয় যে বেকার যুবক। হ্যাঁ, বেকার, তারা বেকার যুবক, এবং দে হ্যাভ নো ওয়ার্ক, দে হ্যাভ নেভার ওয়ার্ক, কোনো ডিসেন্ট তাদের ইনকাম নাই। তাই এই বেকার যুবকদেরকে নিয়ে আমরা এত আশকারা লাই কেন সরকার দিচ্ছে, এবং তাদের সোর্স অফ ইনকাম উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তারা কোত্থেকে এটা পাচ্ছে, কোত্থেকে তারা এটা করছে। সো এই যে সরকার যাদেরকে আশকারা দিচ্ছে, লাই দিচ্ছে, মাথায় তুলছে, বিকজ এই বৈষম্য আন্দোলন তাদের মনোপলি না। এখানে যেটা আমি বললাম, সরকারও কিন্তু এটা বিরুদ্ধে ছিল আদালতে, এখানে বিএনপি এই আন্দোলন করেছে, সাধারণ মানুষ এই আন্দোলন করেছে, এখানে মুক্তিযুদ্ধরাও এই আন্দোলনের সঙ্গে শরিক ছিল। মুক্তিযুদ্ধরাও কিন্তু বলেছে যে আমরা বেতন ভাতা এরকম পাওয়ার জন্য কিন্তু মুক্তিযুদ্ধ আমরা করিনি, এবং আমাদের দেশটা হচ্ছে একটা রিপাবলিক, এই বংশ পরম্পর যেটা একটা কোটা, সেটা রিপাবলিকান ক্যারেক্টারের পরিপন্থী। তাহলে এই সকল সমন্বয়কারী কেন তারা নিজেদেরকে বলার চেষ্টা করছে যে এটা তাদের মনোপলি, এটা তারাই করেছে, আর কেউ করেনি। এবং বিএনপি একটা বৃহত্তর দল, তারাও এই আন্দোলনের সাথে ছিল, তারা তো তাদের সাথে এই জঙ্গি এবং মৌলবাদ এবং জামাতের সঙ্গে তো এখন একটা সাংঘর্ষিক অবস্থানে চলে গেছে। সো আওয়ামী লীগও একটা বৃহত্তর দল, তারাও এটার সাথে নেই। তাহলে মেজরিটি 80-90% এদেশের জনগণ এটার সাথে নেই। গুটি কয়েক ব্যক্তি যাদের একটা জঙ্গি তৎপরতা আছে, যারা দেশের শত্রু, এবং শহীদ মিনারে আমার দেখে একেবারে আমি ধিক্কার দিচ্ছি, এখানে আমি আইসিস ফ্ল্যাগ কেন দেখবো শহীদ মিনারে? প্যালেস্টিনিয়ার ফ্ল্যাগ কেন থাকবে শহীদ মিনারে?
এরা বাংলাদেশ, এখানে একমাত্র পতাকা থাকবে বাংলাদেশের পতাকা। তারা আইসিস ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। সো এটা প্রতীয়মান, দৃশ্যমান, তারা জঙ্গি আইসিস সংগঠন করে, তাদের সঙ্গে আতাত আছে। এবং সেই গোষ্ঠীকে আমরা, আমাদের সরকার এদেরকে লাই প্রশ্রয় দিচ্ছে, খাল কেটে কুমির আনার মতো। যে সমস্যা আমাদের নাই, যে সমস্যা হচ্ছে মিডল ইস্টে আছে। হ্যাঁ, সো এখানে আপনাকে অনেক হ্যাঁ, কথাটা যেটা আমি আপনাদের জনগণের জন্য আমি শেষ কথা যেটা বলবো, যে ধরনের গণতান্ত্রিক সরকার যখনই আসবে, ফিউচারে সেটা আসবে, আমি প্রচুর আশাবাদী। আমি দেখতে পাই যে এরকম আমাদের দিন শেষ হবে। আমাদের আওয়ামী লীগ, বিএনপি দুটাই হচ্ছে মুক্তিযুদ্ধকে স্বীকার করছে, এবং এটি আমাদের দুটো বৃহত্তর দল। এবং আমাদের গণতন্ত্র মানে এক দল আসবে আরেক দল যাবে, এটাই গণতন্ত্র। এবং সামনে সেই দিনই আমাদের আসবে। তবে একটা আপনার হুঁশিয়ারি, বৃহত্তর যে দলগুলো আছে, যারা রাজনৈতিক ভাবে ক্ষমতায় আসবে, তাদেরকে সবসময় ভিজিলেন্ট থাকতে হবে। তারা যাতে এমন কোনো কাজ না করে, এমন কোনো সিদ্ধান্ত না দেয়, একটা গণতান্ত্রিক ভাবে যাতে রাষ্ট্র পরিচালনা করে। আদারওয়াইজ এই সিনিস্টার যেই একটা তৃতীয় গোষ্ঠী বা শত্রু আছে, তারা কিন্তু আপনার ছদ্মবেশে এখানে কিন্তু তারা ঘোরাফেরা করে। দলের ভেতরেও তারা যায় এবং দলের বাইরেও তারা থাকে, এবং তাদেরকে উপড়ে ফেলতে হবে এই গোষ্ঠীকে একেবারে। আপনার নেক্সট টাইম যখন ক্ষমতায় আসবে, এদেরকে কোনো মতেই অ্যাপিসমেন্ট করা যাবে না, লাই প্রশ্রয় দেওয়া যাবে না। সো বি ভেরি অ্যালার্ট। লুক হোয়াটস হ্যাপেন্ড ইন সিরিয়া, ইজিপ্ট। তেহরি স্কোয়ারে তো আপনার গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল। ইজিপ্টে কি এখন গণতন্ত্র আছে? সিরিয়াতে কি হচ্ছে, রাইট? সো প্যালেস্টাইন এত বছর আন্দোলন করে একটা রাষ্ট্র পায়নি। আমরা বাংলাদেশ কিন্তু আত্মনিয়ন্ত্রণ অধিকার চর্চা করে নিজেদেরকে নিজের একটা রাষ্ট্র দিয়েছি। এটা আমাদের অমূল্য ধন। সো এখানে যারা প্রতিনিধিত্ব করবেন, নেক্সট গভর্নমেন্ট যারা আসবেন, সকলের আত্মশুদ্ধি করা প্রয়োজন। আত্মশুদ্ধি করে আমরা অগণতান্ত্রিক বা এক্সেসিভ ফোর্স কখনোই ব্যবহার করব না। বিকজ এটা করতে থাকলে এরকম একটা তৃতীয় একটা পক্ষ অপারেট করতে থাকে, যেটাকে এখনো আমরা উৎখাত করতে পারিনি। সেই তৃতীয় পক্ষটাকে আমাদেরকে আনমাস্ক করে উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। কারণ গণতান্ত্রিক সরকার যাতে কখনই ওভারবিয়ারিং না হয়ে যায়, তাদেরকে সবসময় কিন্তু আপনার এখানে মডেস্ট থাকতে হবে, এবং চিন্তা করতে হবে যে আগামীতে আমরা ক্ষমতায় নাও আসতে পারি। সো এমন কেন এক্সেস যাতে না করে, এবং দলের ভিতরে গণতন্ত্র চর্চা করা খুব প্রয়োজন। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ তানিয়া আপা আপনাকে। আমাদের সঙ্গে সংযুক্ত যেই দর্শকরা এর মুখে আপনাদেরকে সচেতন হবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, এবং তার মুখে এটাও শুনলেন যে বাংলাদেশে জনগণ সর্বোচ্চ ক্ষমতার মালিক। সুতরাং সমষ্টিগত জনশক্তি কত বড় শক্তি নিশ্চয়ই তারা আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। তাই গণতন্ত্রকে রক্ষার জন্য আপনারা সোচ্চার হন, সচেতন হোক। বাংলা কথা আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের পেজটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। দীপান্বিতা, আপনাকে এবং আপনার দর্শকদেরকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।